নমস্কার, আমি রাকেশ আলম। আজ নির্দিষ্ট একটি কারণেই এই ভিডিওটি রেকর্ড করছি, বা বলা ভালো এই ভিডিওটি রেকর্ড করার প্রয়োজন বোধ করছি। বাংলায় প্রচলিত একটি প্রবাদ রয়েছে, সেটি হচ্ছে পুরনো চাল ভাতে বাড়ে। এবার সেই পুরনো চাল ভাতে বাড়ে, আদৌ বাড়ে কি বাড়ে না সে তথ্য আমাদের জানা নেই, কিন্তু পুরনো 2016 যে প্যানেল, সেই প্যানেলে অযোগ্যের সংখ্যা বারবার প্রকাশ করলে সেটা যে বাড়ে না, সেটা অন্তত ওই প্যানেলে থাকা সকল যোগ্য শিক্ষকেরা, নিষ্কলঙ্ক শিক্ষকেরা আমরা জানি। এবং এ কথাটি আমি এ কারণেই বলছি, কারণ 2016 প্যানেলে যতজন আমরা কর্মরত ছিলাম, সেই প্যানেল ময়নাতদন্ত করেছে সিবিআই, এবং সিবিআই দ্বারা চিহ্নিত অযোগ্য সংখ্যা এবং যোগ্য সংখ্যা সেটি সার্টিফাইড করেছে দেশের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। অর্থাৎ এর আগেও কমিশনের ওয়েবসাইটে আমরা যে অযোগ্যের পরিসংখ্যান দেখেছি, সেই অযোগ্যের তালিকাকে পুনরায় কলকাতা হাইকোর্ট প্রকাশ করতে বলেছে। এবং আমরা জানি এই তালিকা দীর্ঘদিন ধরেই পাবলিক ডোমেইনে রয়েছে বা আছে, এবং বারবার প্রকাশ পেয়েছে নবম, দশম ও একাদশ, দ্বাদশ স্তরের যারা সিবিআই দ্বারা চিহ্নিত অযোগ্য শিক্ষক, তাদের তালিকা পুনরায় প্রকাশ করতে বলেছে। এবার এই তালিকা পুনরায় প্রকাশ করলে সেটা সংখ্যায় বাড়বে কি বাড়বে না আমাদের জানা নেই, তবে না বাড়ারই কথা। কারণ সিবিআই যে সংখ্যাটা নির্ধারিত করে দিয়েছে, সেই সংখ্যাকে সংযোজন করা বা বিয়োজন করা সম্ভবত কমিশনের হাতে নেই। তো যাই হোক, আমরাও দেখব। কিন্তু সমস্যাটা হচ্ছে, বারবার অযোগ্যের তালিকা জনমানসে নিয়ে এসে যাদের আজকে চাকরিটুকু নেই, বা যারা 2025 পরীক্ষাটুকুতেও বসতে পারেনি, হয়তো তারা দুর্নীতির শিকার বা দুর্নীতি করেছে এক সময়, কিন্তু তাদেরও একটা জীবন আছে। এই পর্ব থেকে ওদেরকে বাদ দিয়ে ওদের পরবর্তী জীবন যেন ওরা যাপন করতে পারে। কারণ রাজনীতিবিদদের মতো সকলের পরিবার পরিজন নেই, সেরকম ভাবাটা ভুল। সকলেরই একটি ব্যক্তিগত পরিসর রয়েছে, পরিবার পরিজন রয়েছে, এবং বাকি জীবনটাও তাদের সে পরিবার নিয়ে কাটানোর অধিকারটুকু রয়েছে। যদিও তাদের যা বেতন, সেটা 12% সুদের হারে সুপ্রিম কোর্ট ফেরতের কথা বলেছে, এবং তারা এই পরীক্ষায় বসতে পারেনি। এরপরেও তাদের নামের তালিকা, বাবার নাম, জেলা, বারবার এই তালিকাগুলো আসলে আমি ব্যক্তিগত পরিসরে মনে করি সেটি অপমানজনক। এর বাইরে আমার তাদের নিয়ে কোনো কথা বলার নেই। দেখুন, এই যে অযোগ্যের তালিকা, সিবিআই নির্ধারিত যে অযোগ্য, সে অযোগ্যের মধ্যে মূলত প্রত্যক্ষভাবে যারা যুক্ত, সেটি তিনটি পর্যায়ে বিভক্ত আছে। প্রথমে আছে র্যাঙ্ক জাম্প, তারপরে রয়েছে আপনার আউট অফ প্যানেল এবং ওএমআর মিসম্যাচ। এবার নবম, দশম এবং একাদশ, দ্বাদশের ক্ষেত্রে আমরা যদি সিবিআই দেওয়া পরিসংখ্যানটি দেখি, তাহলে সেই সংখ্যাগুলো নির্দিষ্ট করা আছে, এবং সেই সংখ্যাগুলো বাড়ানো বা কমানোর কোনো জায়গা নেই। আমরা যদি নবম, দশম স্তরের দেখি, তাহলে দেখব আমরা র্যাঙ্ক জাম্প করেছে মোট 74 জন, আউট অফ প্যানেল মানে প্যানেলের মধ্যে ছিল না সে সংখ্যাটা 111 জন, এবং ওএমআর মিসম্যাচ মোট 952। যদিও এই 952-র মধ্যে চাকরি করেছে, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল 808 জন। এবং একাদশ, দ্বাদশের ক্ষেত্রে এই সংখ্যাটা হচ্ছে র্যাঙ্ক জাম্প করেছে 20 জন, প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছে 18 জন, এবং ওএমআর মিসম্যাচ 960 জন। কিন্তু ওই 960 জনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল 772 জন। তো এই সমস্ত সংখ্যাগুলো যোগ করলে যেটা দাঁড়ায়, সম্ভবত 1806 এরকম সংখ্যাটা দাঁড়াবে যে তালিকা প্রকাশিত। এই তালিকাকে পুনরায় প্রকাশ করতে বলেছে, এবং সেখানে সিবিআই দ্বারা নির্ধারিত যারা কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, যারা এখনো এক্সটেনশন পিরিয়ডে 2016 চাকরিটা করছে এবং 2025 পরীক্ষায় বসেছে, সে সংখ্যাটা 15,403। আমরা
সে সংখ্যার মধ্যে বিলংস করি এবং তাকেই আমরা তার জন্যই লড়ি। এবার যেটা বিষয়, এখানে বারবার এই অযোগ্যের মধ্যে একটি নতুন অধ্যায়কে সংযোজন করার চেষ্টা করছে কিছু আইনজীবী বা রাজনৈতিক মদতপুষ্ট কিছু প্রতিপক্ষ। সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল, মেয়াদ উত্তীর্ণ সময়সীমার পর যারা নিয়োগপত্র পেয়েছে। এবং আমার প্রচুর বন্ধু বান্ধব আমাকে বারবার ফোন করছে, অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। প্রথমত জানিয়ে রাখি, যারা এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে রয়েছে তারা কেউই টেন্টেড বা অযোগ্য নয়। 2016 যে গেজেট, সেখানে একটি প্যানেলের সংরক্ষণের সময়সীমা ছিল 12 মাস কমিশনের গাফিলতির জন্য। সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও কাউন্সিলিং হয়েছে এবং সেখানে নিয়োগ পেয়েছে এবং তারা অত্যন্ত গুণমান সম্পন্ন শিক্ষক শিক্ষিকা, তারা সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর নিয়োগ পেয়েছে। এই সংখ্যায় যারা রয়েছেন তাদেরকে রিসেন্টলি একদল আইনজীবী অযোগ্য প্রমাণের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। এবং আমার কিছু বন্ধু আমাকে ফোন করে বলছেন যে কমিশনের আইনজীবী কল্যাণ বাবু তিনিও এক্সপায়ারি অফ প্যানেলকে ইললিগেল বলেছেন, এ নিয়ে ওদের চিন্তা। দেখুন, আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, যে 17 রকম দুর্নীতির জন্য এই পুরো প্যানেলটি নাল অ্যান্ড ভয়েড করা হলো এবং নিয়োগ পদ্ধতির পবিত্রতা রক্ষার্থে সেই পদ্ধতির মধ্যে থাকা রক্ত মাংসের মানুষগুলোকে বলি দেওয়া হলো, সেই 17 রকম দুর্নীতির মধ্যে এক্সপায়ারি অফ প্যানেল অবশ্যই একটি অনিয়ম। এবং আমরা যারা যোগ্য শিক্ষক আইনি লড়াই বা পথের লড়াই লড়ছি, আমরা পদ্ধতিকে দুর্নীতি মুক্ত করার জন্য লড়ছি না। অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল, এই যে কোট আনকোট শব্দটি, সেটা দুর্নীতিগ্রস্ত হয় কি নয়, সেটি বৈধ কি অবৈধ, সেটির জন্য আমরা লড়ছি না। আমরা লড়াই করছি মানুষের জন্য, অর্থাৎ ওই এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে থাকা শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য, তাদেরকে রক্ষা করার জন্য। সিবিআই পরিসংখ্যানে তদন্তে এক্সপায়ারি অফ প্যানেলকে যদি অবৈধ বলা হয়ে থাকে, চিহ্নিত করা হয়ে থাকে, গেজেটের ভাষায় সেটি ঠিক, কল্যাণবাবু যেটা বলেছেন সেটি অবশ্যই ঠিক। কিন্তু এর মানে এটা নয় যে এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে থাকা শিক্ষক শিক্ষিকারা অযোগ্য। সুপ্রিম কোর্ট তাদের অযোগ্য বলেননি, তারা পরীক্ষায় বসেছে, তারা এখনো স্কুল করছে, তারা পুরোপুরি নিষ্কলঙ্ক শিক্ষক। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আমরা লড়াই করছি পদ্ধতিকে দুর্নীতি মুক্ত করার জন্য নয়, আমরা লড়াই করছি দুর্নীতিযুক্ত পদ্ধতির মধ্যে থাকা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত নয়, তাদেরকে রক্ষার্থে, তাদের পাশে আমরা রয়েছি এবং শেষ দিন অবধি আমরা লড়াই করব। আশা করছি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। দ্বিতীয় কথা, এই প্যানেলের মধ্যে থাকা যোগ্য এবং অযোগ্যের সেগ্রিগেশন এটা সম্পূর্ণ করা ছিল। যদি র্যাঙ্ক জাম্প করা, কোনো শিক্ষকের চাকরি যায় র্যাঙ্ক জাম্প করার জন্য, তাহলে যারা র্যাঙ্ক জাম্প করলো না তাদের চাকরিটা গেল কেন? আইদার আমি সিবিআই তথ্যকে মান্যতা দেব অথবা দেব না। যাদের ওএমআর মিসম্যাচ ধরা পড়েছে তাদের চাকরি গেল ওএমআর মিসম্যাচের জন্য, কিন্তু যাদের ওএমআর মিসম্যাচ ছিল না তাদের চাকরি কেন গেল? এই প্রশ্নগুলো আমরা হাজারবার করেছি। এটি একটি পলিটিক্যালি বায়াসড রায়, যেখানে উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলছে কমিশনের দুর্নীতির দায়ভার কখনোই একটি ক্যান্ডিডেটের ওপর আসে না। 7-8 বছর চাকরি করার পর চাকরি কেড়ে নেওয়া বিনা দোষে, সেটি কখনোই নেবিচার হতে পারে না। সেই সমস্ত কিছু অতিক্রান্ত করে আমাদের সকলের চাকরি ছিনিয়ে নেওয়া হলো এবং একটি অসম লড়াইয়ে আমাদের নামিয়ে দেওয়া হলো। মানুষের স্বাভাবিক চাহিদা হচ্ছে সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকা। আজ আমাদের সম্মানকে এই সুপ্রিম কোর্ট, এই দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থা, এই দুর্নীতিগ্রস্ত কমিশন, সরকার, বিভিন্ন রাজনৈতিক দল
সকলেই মিলিতভাবে আমাদের ছিনিয়ে নিল এবং বেঁচে থাকার ন্যূনতম পরিসরটুকুকে প্রশ্নচিহ্ন দিয়ে দিল। আজকে আমাদের কাছে হাজারো প্রশ্ন। এ নিয়োগ কবে হবে? এই নিয়োগ আদৌ কি স্বচ্ছমতো হবে? সময় মতো হবে? অভিজ্ঞতার নম্বর থাকবে? 9-10 কবে হবে? 11-12 কবে হবে? আমার যারা যোগ্য সহকর্মী তাদের জীবন কি হবে? আজকে যারা কোথাও কোনো পাস করতে পারল না, নট কল ফর ভেরিফিকেশন, তাদের কি হবে? এত কিছু প্রশ্নের পরিসরই তৈরি হতো না যদি কিনা আমাদের প্রথম প্রশ্ন, বিনা দোষে আমার চাকরিটা গেল কেন, এই প্রশ্নটা যখন আমরা সুপ্রিম কোর্টে করেছিলাম তার উত্তর সুপ্রিম কোর্ট দিয়ে দিত। সুপ্রিম কোর্ট আমাদের প্রশ্নটা শোনার প্রয়োজন বোধ করেনি। নিয়োগ পদ্ধতির পবিত্রতা রক্ষার জন্য এতজন যোগ্য শিক্ষকের, নিষ্কলঙ্ক শিক্ষকের জীবনকে বিপন্ন করে দিয়ে দিনের পর দিন পুনরায় জট পাকানোর ব্যবস্থা করা হচ্ছে। আমার সকল সহকর্মী, সহযোদ্ধা যারা কট আনকট এক্সপায়ারিও প্যানেলের মধ্যে রয়েছেন, তাদের আমি আশ্বস্ত করতে চাই যে যোগ্য শিক্ষকের এই আইনি লড়াইয়ে আমরা সকলেই, যারা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, কমিশনের গাফিলতির জন্য যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তারা পুরোপুরি নিষ্কলঙ্ক, তাদের হয়ে আমরা লড়ব। এবং আপনারা পরীক্ষা দিয়েছেন, মেধার ভিত্তিতে যদি চাকরি হয় আপনাদের হবে, আমাদেরও হবে, সকলের হবে। এবং যারা নট কল ফর ভেরিফিকেশন রয়েছেন, তাদের জীবনও যেন বিপন্ন না হয়, এই দাবি আমরা প্রথমত প্রশাসনের কাছে, দ্বিতীয়ত আইনি লড়াই নিয়ে আমরা আপনারা জানেন পুনরায় আমরা লড়াই করব। 2016 প্যানেলের একজনও যোগ্য শিক্ষক যেন আর সুবল সোরেন না হয়, তার পরিবার যেন সন্তোষ কুমার বাবুর মতো না হয়, সেই বিষয়ে আমরা খেয়াল রাখছি। প্রয়োজন পড়লে আমরা পথে নামব। আমার স্পষ্ট কথা, এক্সপায়ারি অফ প্যানেল এই শব্দটুকু গেজেটের পরিভাষায়, আইনি পরিভাষায় অবৈধ হলেও হতে পারে, কিন্তু তার মধ্যে থাকা শিক্ষকেরা অবৈধ নয়, তার মধ্যে থাকা শিক্ষিকারা অবৈধ নয়, তারা যোগ্য। তাই আজকে যারা মানুষ মারার চক্রান্তে নরকীয় উচ্ছ্বাস করছেন, আনন্দ করছেন, তারা কতটা মানুষ, সে প্রশ্ন আমি রেখে গেলাম। যে বিচার ব্যবস্থা মানুষের জীবনে সমস্যার সমাধান করে হাসি না ফিরিয়ে দিয়ে বরং হাসি থেকে ছিনিয়ে নিয়ে সমস্যা দিতে পারে, সে বিচার ব্যবস্থার প্রতি আমাদের প্রশ্ন থাকবে। সমাজসেবামূলক বিভিন্ন রাজনৈতিক পান্ডারা, যাদের কোনো পরিবার পরিজন নেই, তারা সাধারণ শিক্ষিত শিক্ষকদের জীবনের পরিবার পরিজনের মধ্যে দুশ্চিন্তার পাহাড় উপহার দিয়ে আপনারা কত ভালো রয়েছেন সে দৃশ্য আমরা দেখছি। এবং যা হচ্ছে সার্বিকভাবে সেটি রাজ্যের জন্য, শিক্ষার জন্য এবং রাষ্ট্রের জন্য অত্যন্ত খারাপ, অত্যন্ত বিপদের একটা আভাস আমরা পাচ্ছি। তাই 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে আমি বলতে চাই, প্রথমত আমরা এখনো মনে প্রাণে 2016 প্যানেলকেই ফেরত চাই। কিউরেটিভ পিটিশন নিয়ে এই আর্জি আমরা নিয়ে গেছি, আমরা চাই। আমরা 2025 চাই না, আমরা আমাদের সম্মানের চাকরি 2016 প্যানেলকেই আমরা পুনরায় ফেরত চাই। সুপ্রিম কোর্ট, ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে। আমরা জানি যে আজ না হয় কাল, যদি রাজনৈতিক ষড়যন্ত্রের এই সমস্ত সুপ্ত হাত পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে নতুন সূর্যোদয় হবে, আমরা সকলেই ফেরত আসব। কিন্তু ততদিন 2016 সমস্ত নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের দায়ভার আপনাদের বহন করতে হবে। এই প্রশ্নগুলো আপনাদের কাছে বারবার আসবে, বারবার আমরা চাইব। নমস্কার, ধন্যবাদ।